তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের মধ্যে চিন্তা করে দেখো তো কে কোন এলাকায় থাকো। দেখা যায় যে একজন একদম সেই সিলেট থেকে বসে ভিডিওটা দেখছে, আরেকজন হয়তো ঢাকায় আছে, আরেকজন হয়তো চট্টগ্রামে আছে, আবার কেউ হয়তো রাজশাহী বা খুলনা বা বরিশাল বসে ভিডিওটা দেখছে। এমনও হতে পারে কক্সবাজার সি বিচের পাশে বসেও কেউ ভিডিওটা দেখছে। তো এই যে চিন্তা করে দেখো তো, আমাদের দেশে কিছু কিছু এলাকায় অনেক বেশি মানুষ বাস করে, আবার কিছু কিছু এলাকায় অনেক কম মানুষ বাস করে। তো এটার কারণ কি? তো এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশে যে ভূপ্রকৃতির গঠন সেটা, অর্থাৎ আমাদের দেশে যে জনসংখ্যা এবং জনবসতি, এটা কিন্তু আমাদের দেশের যে ভূপ্রকৃতির গঠন সেটার উপরে অনেক বেশি নির্ভরশীল। তো আমরা এর আগের ভিডিওটাতে জেনেছি আমাদের দেশের মাটি বা ভূমিটা কীরকম। তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো। তো দেখা যায় যে আমাদের দেশে কিছু অঞ্চলে পাহাড়িয়া ভূমি রয়েছে, কিছু অঞ্চলে আমাদের উঁচু ভূমি রয়েছে, যেমন কুমিল্লা, রাজশাহীর অঞ্চল এবং ময়মনসিংহের অঞ্চল, এবং বাকি পুরোটাই হচ্ছে আমাদের সমভূমি। তো এই যে দেশ, আমাদের এই দেশে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু জনসংখ্যায় পার্থক্য দেখা যায়। তো আমাদের দেশে কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তোমরা সবাই জানো, এবং পুরো পৃথিবীতে দেখা যায় যে জনসংখ্যার দিক দিয়ে নবম স্থানটি বাংলাদেশের। এবং দেখা যায় যে আমাদের দেশের 14.97 কোটি জনসংখ্যা আমাদের দেশে রয়েছে, এবং এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা আমাদের দেশে আয়তন অনুসারে। এবং আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এখন 1.37%, এবং প্রতি বর্গ কিলোমিটারে আমাদের দেশে 1015 জন লোক বাস করে। তো এটা কিন্তু খুবই বড় একটা সংখ্যা, এবং এ কারণে দেখা যায় যে আমাদের দেশে যেখানে ঘনবসতি বেশি সেখানে মানুষ খুবই গাদাগাদি করে বাস করছে। তো এখন তোমার প্রশ্ন আসতে পারে, কোথায় ঘনবসতি বেশি এবং কেন ঘনবসতি বেশি? তো প্রথমে আমরা পাহাড়ি অঞ্চলগুলোর কথা চিন্তা করি। তো আমাদের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ঘনবসতি কম। এখন বলো তো ঘনবসতি কম কেন? কারণ এই যে পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোতে কিন্তু থাকার সুবিধাটা কম, এখানে কৃষিকাজ করতে অসুবিধা, রাস্তাঘাট বা যোগাযোগের ক্ষেত্রেও অসুবিধা হয়। এই কারণে আমাদের যে পাহাড়ি অঞ্চল সেগুলোতে ঘনবসতি কম। আবার আমাদের যে সিলেটের পাহাড়ি অঞ্চল বা টিলার অঞ্চল, এই টিলাগুলোতে কিন্তু কি হয়, চা শিল্প হয় বা চা বাগান দেখা যায়। এই যে চা বাগান হয় এখানে কিন্তু এই কারণে চা শ্রমিকদের এবং সেটাতে যারা কাজ করে তাদের বসবাস বেশি। তাহলে এবং সিলেটে কিন্তু অনেক বৃষ্টি হয়, ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ। এই যে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেও কিন্তু আমাদের সিলেটে দেখা যায় চা বাগানের সংখ্যা বৃদ্ধি পায়। তো এরপর দেখা যায় যে আমাদের যে উঁচু ভূমিগুলো আছে এখানেও অনেক ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। তো যেসব এলাকায় এই খনিজ সম্পদ পাওয়া যায় সেখানে কিন্তু খনিজ সম্পদ উত্তোলনের জন্য শ্রমিক এবং সেই রিলেটেড যে শিল্প, সেই শিল্প কারখানাগুলো গঠিত হয়। তো এই কারণে সেসব এলাকায় কিন্তু এগুলোর উপর নির্ভরশীল যে মানুষগুলো আছে তারা বাস করে। আর এছাড়া আমাদের পুরো দেশটা কিন্তু একটা নদী বিধৌত সমভূমি, এবং তোমরা সবাই জানো যে যেখানে এই দেশটা নদীর পলি দ্বারা গঠিত হয়েছে, এই কারণে আমাদের দেশের ভূমি কিন্তু খুবই উর্বর, এবং এর ফলে দেখা যায় যে একদম নদীর আশেপাশে কিন্তু মানুষের ঘনবসতি অনেক বেশি। কারণ সেখানে এক তো কৃষিকাজ হয়, দ্বিতীয়ত সেখানে নদীর উপর যে পেশাগুলো নির্ভরশীল, যেমন ধরো মাছ ধরার পেশা, এই বা নৌকা চালানো বা পরিবহনের পেশা, এই পেশার মানুষগুলো কিন্তু নদীর আশেপাশে বাস করে। এছাড়াও আমাদের শহরগুলোতে তুলনামূলকভাবে জনসংখ্যা অনেক বেশি, যেহেতু শহরগুলোতে শিল্প কারখানার সংখ্যাও বেশি। তো তাহলে আমরা দেখলাম যে আমাদের দেশের যে ভূপ্রকৃতির গঠন, এটা আমাদের জনসংখ্যা এবং জনবসতির উপর কিভাবে আমাদের প্রভাব বিস্তার করে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, নিচের কোন অঞ্চলটিতে জনবসতি সবচেয়ে বেশি? এখন তোমরা ভিডিওটা যে দেখেছো, তাহলে তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে আমাদের দেশে যে নদীর অববাহিকাগুলো সেগুলোতে ঘনবসতি সবচেয়ে বেশি, আর এই যে সুন্দরবন, পার্বত্য বান্দরবান বা চা বাগান, বিভিন্ন কারণে এগুলোতে কিন্তু জনবসতি তুলনামূলকভাবে কম। তাহলে এই ভিডিওতে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন, এই গঠনের কারণে জনসংখ্যা এবং জনবসতিতে কী প্রভাব পড়েছে এই সম্পর্কে জানলাম।